নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে খাবার খাই তাতে কম বেশি ভেজাল যে রয়েছে এই বিষয়ে তো আমাদের কারো কোনো সংশয়ের অবকাশ নেই। আমাদের মনে অনেক আশঙ্কাও তাই নিয়ে থাকে, কিন্তু কতগুলো ঘরোয়া পরীক্ষা যাতে বোঝা যায় যে আমি হয়তো যেটাকে খুব ভালো খাবার বা ভালো দ্রব্য হিসেবে নিয়ে আসছি বাড়িতে তাতে ভেজাল আছে কিনা, আর সেগুলোরই আজকে হাল হকিকত পাওয়ার চেষ্টা করব আমরা। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর প্রশান্ত কুমার বিশ্বাস, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন নিউট্রিশনিস্ট অরিত্র খাঁ, আপনাকে স্বাগত জানাই অরিত্র। রয়েছেন আপনারা আমাকে ফোন করতে পারেন, আরো বিস্তারিত জানতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নম্বরে। শুরুতেই একবার দেখে নিই ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্যের বেহাল দশা। অ্যাসিড অম্বলে জেরবার জীবন, পেটের রোগ 12 মাস। বাজার থেকে কেনা মাছ মশলা সবজি কতটা স্বাস্থ্যকর তা দেখতেই ছোট্ট একটা পরীক্ষা করেছিলাম আমরা। বাজার ভর্তি ব্যাগ ল্যাবরেটরিতে নিয়ে যেতেই চোখ উঠল কপালে। দুধ দই মশলা সবেতেই ধরা পড়ল বিষ। ব্যাগ দুলিয়ে বাজার গেলেন, বাজার সেরে মহানন্দে ঘরে ফিরলেন, কিন্তু আপনার করা বাজার কতটা স্বাস্থ্যকর চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে কিনলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, ময়দা, বেসন, দই। নিয়ে যাওয়া হলো ল্যাবরেটরিতে। এবার দেখে নেওয়া যাক কোনটা আসল আর কোনটা নকল। হলুদে বাড়িতে ব্যবহৃত মিউরিয়াটিক অ্যাসিড মেশাতেই বদলে গেল হলুদের রং। দেখা গেল হলুদে মেশানো হয়েছে কেশরী রং, যা থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা 100%। হলুদ কিন্তু আর হলুদ নেই, এটা লালচে বর্ণ হয়ে গেছে। অতএব হলুদের মধ্যে আছে ক্ষতিকারক মেটানিন এম। আমাদের ত্বক, আমাদের কিডনি এবং গর্ভস্থ শিশুর উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। লঙ্কার গুঁড়োয় মেশানো হলো নেল রিমুভার। কয়েক ফোঁটা মেশাতেই বেরিয়ে গেল লঙ্কার বুজরুকি। যদি দেখেন যে এই ধরনের বর্ণ পরিবর্তন হয়েছে, তাহলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপদ্রব্য এবং সেটা চকের গুঁড়ো বা কাঠের গুঁড়োর উপরে রং করে ব্যবহার করা হয়েছিল। ময়দায় মেশান সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্যাস তাতেই কেল্লা ফতে। যদি এই জলের উপরে এইসব বুজবুড়ি দেখা যেত বা বাবল দেখা যেত, তাহলে ময়দার সঙ্গে চকের গুঁড়ো বা এই জাতীয় কোনো অপদ্রব্য মেশানো আছে। চপমুড়ি বাঙালির প্রিয় সান্ধ্য টিফিন, আর চপ মানেই বেসন, কিন্তু সেই বেসনেই মেশানো থাকছে ভয়ঙ্কর বিষ। বেসনের মধ্যে সামান্য একটু অর্গানিক সলভেন্ট দিলাম। অর্গানিক সলভেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে নিচের যে বেসন অর্থাৎ নিচের অংশটা একেবারে সাদা হয়ে গেছে আর ওপরে রং এসছে, অর্থাৎ বেসনটাতে কোনো না কোনো রং মেশানো রয়েছে। শেষ পাতে দইয়ের জুড়ি মেলা ভার। চাপ দই দেখে মন খুশির কিচ্ছু নেই, ওখানেই বিপদ। দইকে জমাট ও ঘন বাঁধাতে মেশানো হচ্ছে ক্ষতিকারক বনস্পতি। হলুদ রং আনতে মেশানো হচ্ছে রং। তাহলেই বুঝুন, ছোট্ট একটা পরীক্ষাতেই বোঝা যাচ্ছে কেমন বাজার আমরা করি আর প্রতিদিন কি বা আমরা খাচ্ছি। এখানে যে সমস্ত পরীক্ষা করে দেখা গেল তার মধ্যে কিন্তু প্রায় সব কাটাতেই ভেজাল দেখা গেল। আর এগুলো আপনি বাড়িতে কিভাবে ধরতে পারবেন তাও কিন্তু আমাদের গবেষক বলে দিলেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা। আমি প্রথমে প্রশান্তর কাছেই আসি। প্রশান্ত, যেটা দেখলাম সেটা শুনে তো আমাদের আজকে ওঠার মতো পরিস্থিতি। একদম সাধারণ ঘরের যে অত্যন্ত জরুরি দরকারি যে জিনিসপত্রগুলো যেগুলো আমরা খাই তার মধ্যে এরকম ভেজাল রয়েছে, তো এটার এফেক্ট কতটা কিরকম হতে পারে? এখন দেখুন, যেগুলো দেখালেন এর থেকে আমি আরও কয়েকটা জিনিস বলি, যেমন পাম অয়েল বা আরজিমান অয়েল, সরষের তেলের মধ্যে আমরা বাড়িতে সব সময় সরষের তেল খাই। এই সরষের তেলের মধ্যে আরজিমান অয়েল মেশানো থাকে। সেইটা আপনি ওই দেখালেন না, ওই বাড়ির যে মিউরিয়াটিক অ্যাসিড একটু অ্যাড করলেই ওটা একটা রেড রিং তৈরি হয়, তা থেকেই বুঝতে পারবেন। এবার বলি আরজিমান অয়েলের এফেক্টটা কি। এই আরজিমান অয়েল খেলে দেখুন, একটা বাচ্চা কিছুদিন পরে দেখবেন, কিছুদিন পরে সে একটা তাকিয়ে আছে একটা ব্ল্যান্ড ওয়েতে, এরকমভাবে সবাই ভাববে যে কি ভাবুক কবিতা লিখছে নাকি, সেরকম হয়ে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে সেটা নয়, সেটা হচ্ছে তার নিউরোলজিক্যাল একটা এফেক্ট হচ্ছে, যেটাতে তার নার্ভের প্রতি তার প্রভাব পড়ছে। এবং সরষের তেলের যদি মেশানো হয় তাহলে এই এফেক্ট হতে পারে। আমি আমার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছি, ম্যাক্সিমাম সরষের তেলে আরজিমান অয়েল পেয়েছিলাম। সে ব্যাপারে একটা চ্যানেলে সেটা বলা হয়েছিল।
এবং এই আরজিমান অয়েল কিছুদিন আগে আপনারা শুনেছেন বেহালাতে একটা তেলের যে কেলেঙ্কারি হয়েছিল, যাতে ভেজাল তেলে অনেকেই মারা গেছিলেন। তো এটাই আরজিমান অয়েল। আরজিমান সিডটা বোঝা যায় না, সর্ষের সঙ্গে মিশে থাকে। তো এটাতে আস্তে আস্তে ওই পুরো নার্ভাস সিস্টেম, যখন এন্ডোক্রিন যে হরমোনাল সিস্টেমটাই ডিসরাপ্টেড হয়ে যায়, যেটা আমাদের শরীরের সব অঙ্গের মধ্যে জড়িত, লিভার, কিডনি, সব কিছুর মধ্যে। তার আরেকটা জিনিস দেখুন, পাম অয়েল, যেটা হচ্ছে হাই মানে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেটা আপনার সরষের তেলের থেকে অনেক কম দামি এবং খারাপ কোয়ালিটির আমি বলবো। তো এটা আমি দর্শকদের এটা আরও একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আপনি অয়েল নিয়ে আসুন, একটা কোনো কিছু বিকার বা কাচের গ্লাসের মধ্যে অয়েলটা নিয়ে ফ্রিজে রেখে দিন। দেখবেন কিছুটা জমেছে, ফ্রিজে মানে একদম ডিপ ফ্রিজে রাখবে না, কিছুটা জমেছে কিছুটা জমেনি। মানে শীতকালে যেমন আপনার নারকেল তেল একটু জমে যায়, তো ওই ধরুন নারকেল তেল সরষের তেলের সঙ্গে মেশালে তাড়াতাড়ি জমবে, আর সরষের তেলটা একই রকম থেকে যাবে। এই পাম অয়েল মেশালেও তাড়াতাড়ি আগে জমে যাবে, একটা উইন্টারাইজেশন প্রসেস বলে। এটা করলে আপনি একদম ফ্রিজ থাকলে আপনি বুঝতে পারবেন। এই ছোট ছোট পরীক্ষাগুলো আমাদের বুঝিয়ে দেবে যে ভেজাল রয়েছে কি নেই। আরো বিস্তারিত এই সম্পর্কে যাব। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রূপাল রায়, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। নেপাল চন্দ্র রায় বলছি, আপুই বাঁকুড়া থেকে। বলুন। বলছি গুঁড়ো দুধে ভেজাল কি করে বুঝবো, আর সরষের তেলে ভেজাল আছে কিভাবে বুঝবো, এটা আমি জানতে চাই। আর একটা হচ্ছে সরষের তেল আর একটা গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো। আচ্ছা, আমি জানার চেষ্টা করবো। আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্যটা শুনে নি। আমাদের সঙ্গে রয়েছেন সুজল আনসারি, বলুন প্লিজ। ম্যাডাম গুড ইভিনিং। গুড ইভিনিং। ম্যাডাম বলছি, এই যে আমরা প্রতিদিন যে ভেজাল খাচ্ছি মশলার মাধ্যমে, এগুলো কি প্রশাসনিক দিক দিয়ে ফুড সেফটি অ্যাক্ট যেটা আছে এর মাধ্যম থেকে আটকানো যায় না? না আমাদের দেশে আমাদের রাজনৈতিক নেতা তাদের পকেট ভরার জন্য এবং কিছু কোম্পানির পকেট ভরার জন্য মানুষকে ভেজাল খাইয়ে মেরে ফেলবে? এটা কোনো নিয়ম হলো ম্যাডাম? আমি ধন্যবাদ। এবং আপনার এই যে অ্যাঙ্গুইশটা, সেটা আমি একদম পুরোপুরি অ্যাপ্রিশিয়েট করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি অরিত্রর কাছে আসবো। অরিত্র, আমরা যে জিনিসগুলোকে মিশতে দেখছি, রাদার যে যদি আমরা দেখি যে টেস্ট করলে যে জিনিসগুলো যেগুলো থাকার কথা নয় যেগুলো পাচ্ছি, সেগুলো শরীরের পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে? প্রথমত বলে রাখি যে গুঁড়ো মশলা বা এই সর্ষের তেলের জায়গায় যে আরজিমন সিডস দেওয়া এটা তো বাইরে খালি চোখে বোঝার উপায়টা খুবই কম, কেউ বুঝতে পারবে না। যদি সর্ষের তেল জায়গায় আরজিমন সিডস খায়, যেটা উনি বললেন যেটা প্যারালাইসিস হতে পারে, সেখান থেকে ব্রেনের প্রবলেম আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইনস্ট্যান্ট নুডলসগুলো হয়, এর মধ্যে আজিনামোটো, মনোসোডিয়াম গ্লুটামেট মেশানো হয়, লেট ক্রোমেট মেশানো হয়, এখান থেকেও কিন্তু ওই একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আসতে পারে। ছোট বাচ্চাদের ব্রেনের সাংঘাতিক ক্ষতি হতে পারে, ওরা পড়া ভুলে যেতে পারে, কিছু মনে রাখতে পারবে না, এই প্রবলেমগুলো আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে লিভারে বিভিন্ন রকমের কিছু টেস্ট আমরা করি, যেরকম SGPT, SGOT, অ্যালকালাইন ফসফেটেস, দেখা যায় এগুলো কোনোভাবে বেড়ে গেছে। লিভারটা কি আমাদের মেটাবলিক একটা জায়গা হচ্ছে লিভার, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, সব ফ্যাট, সব মেটাবলিজমসগুলো হয়। বাইরে থেকে যদি এই সমস্ত আর্টিফিশিয়াল কেমিক্যালগুলো শরীরের মধ্যে আসে যেটা আনওয়ান্টেড, সেইটা তো কোনো মেটাবলিজমস হতে পারে না। ফলে কি হয়, পুরো যে ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা অ্যাব্রাপ্টেড হয়ে যায়। যে খাবারটা আমি খাচ্ছি তার খাদ্যগুণ পাচ্ছি না, ক্ষতিকর কিছু পদার্থ পাচ্ছে। যেরকম অনেকে করেন কি যে সরষের তেল কিনতে গেলেন বা চাইলেন একটুখানি কম দামি কোনো তেল কিনতে, সেখান থেকে পাম অয়েল নিয়ে চলে এলেন। পাম অয়েল হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সাংঘাতিক ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে অনেক বেশি। কেউ ধরুন হার্টের সমস্যায় ভুগছেন, সে ওই জায়গাতে গিয়ে একটা বিজনেসের একটা কি বলবো আই ওয়াশিং এ গিয়ে সেই পাম অয়েলটা কিনে আনলেন। তার ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং সমস্যা, হার্টের সমস্যা, এবং একসময় গিয়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন পর্যন্ত হতে পারে। সেই না জেনেই কিন্তু এই বিপদটা কিন্তু উনি ডেকে আনলেন। আমি আসবো, এক দর্শক যেটা জানতে চাইছিলেন, সরষের তেল নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধ নিয়ে আরো একটা হেডেক থাকে যে বাচ্চারা তারা গুঁড়ো দুধ খায়। একটা বলি, আমার হাতে ইনসিডেন্টালি এই ছোট্ট পেপারটা আছে, এটাকে বলে পিএইচ পেপার। এখন গুঁড়ো দুধ যদি ভেজাল হয়, গুঁড়ো দুধ যদি মেশানো থাকে, গুঁড়ো দুধ মিশিয়ে যদি দুধটা তৈরি করা হয়, সাধারণত তার শেলফ লাইফটা কমে যায়, বেশিক্ষণ থাকে না। তো সেই যেহেতু কমে যায়, আর এটা অ্যাসিডিক হলেই দুধ থেকে দই কেটে যায়, আমরা সেটা জানি, দুধ কেটে যাবে। তো সেটা বাঁচানোর জন্য বাইরে থেকে কস্টিক সোডা দেওয়া থাকে। আর সেই কস্টিক সোডা সবসময় এই যে পিএইচ পেপার, যদি আপনি কস্টিক সোডা ওই দুধের মধ্যে দেন, দেখবেন এরকম একটা কালার, নীল কালার হবে, যেটা দুধের ক্যারেক্টারিস্টিক্স না। দুধের সবসময় অ্যাসিডিক বেসে থাকে, 7 pH 7 এর নিচে থাকে। তো আপনি সিম্পল এই একটা কাগজ দিয়েই বুঝতে পারবেন যে দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দুধটা বানানো হয়েছে কিনা এবং তার মধ্যে অন্যান্য ভেজাল দেওয়া আছে কিনা। আর একটা ভেজাল দুধের মধ্যে থাকে, সেটা হচ্ছে স্টার্চ, যেটা আমরা বাড়িতে যে ভাতের মাড় খাই, সেটা ফ্যান যেটা হয়। তো
তো সেটা আপনি যদি আয়োডিন সলিউশন, 1 ড্রপ আয়োডিন সলিউশন, যেটা বাজারে কিনতেও পাওয়া যায় ওষুধের দোকানে, বা ওই দিলেই দেখবেন যে একটা নীল রং তৈরি হয়ে যায় ওই দুধের মধ্যে। আর একটা খুব ডেঞ্জারাস জিনিস যেটা বলেন, গুঁড়ো দুধ থেকে যদি দুধ তৈরি করা হয় তাহলে তার শেলফ লাইফটা বাড়ানোর জন্য আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ফরমালিন, যেটা আপনারা জানেন যে বাজারে যে যেমন জাদুঘর, আমাদের মিউজিয়ামে মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য যে সলিউশনটা দেওয়া থাকতো, তো এই দুধটাকে সংরক্ষণ করার জন্য সেই সলিউশনটাই দেওয়া হয়, এবং সেটা খুব ক্ষতিকর হবে শরীরের পক্ষে, মারাত্মক ক্ষতি করে। আমি এই প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো, এবং আমি আশা করব দর্শকরাও যারা রয়েছেন তারা এক এক করে নিশ্চয়ই নোট ডাউন করে নিচ্ছেন যে কিভাবে ছোট ছোট একদম ঘরোয়া টেস্টগুলো, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো চট করে যে কত আদৌ ভেজাল আছে কি নেই। তারা কিন্তু দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তাদের বক্তব্য শুনে নেব। দীপ্তজিৎ সাধু রয়েছেন, বলুন প্লিজ। বলুন দীপ্তজিৎ। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শ্রাবণী গোস্বামী রয়েছেন, বলুন শ্রাবণী। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এই যে এত ভেজাল বেরোচ্ছে, যে দুধের যে ভেজালটা আপনি বলছেন, যেমন ধরো মাদার ডেয়ারি প্যাকেটের দুধগুলো কিনছে, একে সেম ভেজাল? আমি জানার চেষ্টা করবো, ধন্যবাদ। যে এই যে একদম প্যাকেট বন্দি দুধ যেগুলো, সেগুলোতে কতটা সতর্কতার দরকার থাকে? অ্যাকচুয়ালি প্যাকেট বন্দি দুধ যখন কেনা হয় বাজার থেকে, আমরা বলি যে একটুখানি প্যাকেট বন্দি দুধ সেটা ভালো পাস্তুরাইজড আছে কিনা, বিকজ পাস্তুরাইজেশন একটা প্রসেস, সেখানে অনেক সময় হাই টেম্পারেচার, হ্যাঁ, বা লো টেম্পারেচার বা একটুখানি হাই এতে তৈরি করা হয় সেই দুধগুলোকে, সেখান থেকে সেটা আছে, এবং সেটা তৈরি হওয়ার পরে দেখতে পাওয়া যায় টোন্ড মিল্ক, বা তার থেকে একটুখানি ফ্যাট কমিয়ে ডাবল টোন্ড মিল্ক, বা একদম ফ্যাটটাকে কমিয়ে দিয়ে বলা হয় স্কিমড মিল্ক, এভাবে দুধগুলো বাজারে বিক্রি হয় এবং সেগুলো কিনতে বলা হয়। কিন্তু তার মধ্যে যদি কোনো ডিটারজেন্ট থেকে থাকে, বা তার মধ্যে যদি কোনো রকমের ভাবে কিছু কেমিক্যালস থেকে থাকে, সেইটা বোঝার পর যেটা উনি বললেন সেভাবে কিন্তু তার টেস্ট কিন্তু করতে হবে। দেখুন, প্রথমে বলে রাখি ভেজালটা আসে কোথা থেকে, যে আমরা তো কোম্পানি স্পেসিফিক বলতে পারি না। ধরুন ওই দুধের মানে আগে সবাই জানে যে একটা ড্রপ দিন, একটা স্ল্যান্টিং কোন, ওটা যদি মানে একটু হোয়াইট একটা স্ট্রিপ মতো তৈরি হয়ে যায়, তাহলে জানবেন যে এটা ভেজালটা কম। আর একটা জিনিস, এই যখন এই যে কোনো কোম্পানি তারা বিভিন্ন কোঅপারেটিভ থেকে দুধটা সংগ্রহ করে, এই কোঅপারেটিভ থেকে দুধটা কিন্তু আসে সেই গ্রাম অঞ্চলের সব, সেখান থেকে গোয়ালাদের কাছ থেকেই আসে, সেটা আলাদাভাবে কোনো জায়গা থেকে আসে না। তো সেখানে ভেজালটা অ্যাকচুয়ালি মেশার সম্ভাবনা সব থেকে বেশি, সেখানে বেশি মাত্র কস্টিক দিয়ে দেওয়া হয়, যেটা আমরা সাবান বলি। সেই সাবানটা মেশানো হয় তার কারণ হচ্ছে এটা অ্যাসিডিক হয়ে যাবে না, তাড়াতাড়ি দুধটা কাটবে না, অনেকক্ষণ অবধি থাকবে। তো সেগুলো আমি এক্ষুনি বললাম যে এই স্ট্রিপ থেকে আপনারা যদি চেক করে নেন তাহলে খুব। আরেকটা যেটা বলছিলাম যে ফরমালিন, দেখুন যে এই একটু আগে বলছিলেন না যে মিউরিটিক অ্যাসিড, ফরমালিনের জন্য একটা H2SO4 সালফুরিক অ্যাসিড যদি দেন, তাহলে একটা নীল যেমন বিষ, এটা যে বিষ তার জন্য ভগবানও সেই কালারটাও সেট করে দিয়েছে যে নীল রঙের একটা বলয় তৈরি হবে, এবং তাহলে বোঝা যাবে যে ফরমালিন আছে। এবং সেই ফরমালিন আনফরচুনেটলি আমি নিজে ল্যাবে টেস্ট করে দেখেছি, অনেক প্যাকেজড মিল্কেও আমি ফরমালিন পেয়েছি। সেটা আমার বলতে খুব খারাপ লাগছে যে একটা সভ্য দেশের নাগরিক হিসাবে, কারণ আমি যেহেতু ল্যাবরেটরি জানি, এটা আমার রেগুলার বেসিসে আমি দুধ খাওয়া ছেড়েই দিচ্ছি হয়তো। আমি আসবো আপনার কাছে, আরো দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। বরুণ ঘোষ রয়েছেন, বলুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, বলুন প্লিজ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন। হ্যাঁ, বলুন। টেলিভিশন থেকে পড়ে আছে। বলছি যে আমি জানতে চাইছি যে এই ধরুন সরষের তেলের কথা আপনারা বললেন, প্রায় অলমোস্ট উনি বললেন প্রায় সব সরষের তেলই টেস্ট করে দেখা যাচ্ছে সেটাতে ভেজাল আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন সরষের তেল, বাড়িতে এনে টেস্ট করে যদি সবগুলোই ভেজাল, তাহলে আমরা ভেজাল ছাড়া সরষের তেলটা কোথায় পাবো? ধন্যবাদ, আমি সেটা বুঝতে পারছি। এটা এই মুহূর্তে সবারই একটা আশঙ্কার জায়গা, তার সদুত্তর আছে কিনা আমার জানা নেই। আরেক দর্শক রয়েছেন হাফিজুল রাজা, বলুন। হাফিজুল রাজা বলছি, আমি নবাতি বীরভূম থেকে বলছি। 24 ঘন্টার কাছে আমার দুটো নিবেদন আছে। এক হচ্ছে যে আজকে যে আপনারা এই প্রোগ্রাম দেখাচ্ছেন, সেটা দয়া করে আর খাবার, মানে আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে যে সমস্ত ভেজালগুলি আছে ওনাদের কাছ থেকে একটু ডিটেলস নিয়ে নেন। আর দ্বিতীয় নিবেদন যেটা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা এই যে কালোবাজারি যারা করছে, এই মানে দৈনন্দিন খাবারের মধ্যে যে সমস্ত ভেজালগুলো পাওয়া যাচ্ছে, এইগুলো আপনারা কি পারেন না
যে এদের কালোবাজারির পর্দা ফাঁস করতে। ধন্যবাদ আপনাকে। নিঃসন্দেহে আমরা অনেক চেষ্টা করেওছি, আমরা অনেক স্টিং অপারেশন করেওছি, অনেক কিছু সামনেও এসেছে, কিন্তু এটাকে দমন করা, এটাকে উৎপাটিত করা, সেটা কিন্তু একেবারে প্রশাসনিক পদক্ষেপ। আমরা অতন্দ্র থেকেছি, আমরা যেভাবে এর পর্দা ফাঁস করে এসেছি আমরা ভবিষ্যতেও তাই করতে থাকবো এবং একই সঙ্গে এইভাবে সচেতনতাও ছড়াতে থাকবো এবং এর পাশাপাশি আমরা এক্সপেক্ট করবো যে প্রশাসনও শক্ত হাতে হাল ধরবে। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরছি, আপনারা দেখতে থাকুন আমার 24, ফোন করতে থাকুন, সঙ্গে থাকুন 24।